আজকাল আমাদের প্রিয় বৌঠানের পীড়াপিড়িতে রোজ সকালে আমায় এবং ব্যোমকেশকে প্রাতঃভ্রমণে বের হতে হচ্ছে। সকাল কথাটা বললাম ঠিকই, তবে বৌঠানের হিসেবে সেটা ভোর 6টার কাছাকাছি। সত্যি এই ঠান্ডার পরিবেশে কোথায় একটু পড়ে পড়ে ঘুমোবো তা না, শীতকালের আমেজটাই আসে ওই সকালবেলা অলসভাবে দেরি করে ঘুম থেকে উঠলে। তবে আমার তাতে বিশেষ কোনো আপত্তি নেই, কারণ হাঁটাহাঁটিও হয়ে যাচ্ছে, অপরদিকে মনটাও সারাটা দিন বেশ ফুরফুরে থাকছে। সুতরাং বলাই যায় যে সকালবেলা প্রাতঃভ্রমণে বেরিয়ে এই একটা লাভ হচ্ছে বটে। কুয়াশা ঘেরা শহরের রাস্তায় হাঁটার একটা আলাদাই আমেজ রয়েছে, যে লোক বের হয়নি তারা সেটা বুঝতে পারবে না। আমি ব্যোমকেশকে এই ব্যাপারে জিজ্ঞেস করায় সে চোটে বলে ওঠে, তোমার বউঠানের না যত সব বাড়াবাড়ি। আরে বাঙালি মানেই শীতের সকালে দেরি করে ঘুম থেকে উঠবে, ঘুম ভাঙলে সকালের খাবারে গরম গরম ধোঁয়া ওঠা ফুলকো ফুলকো লুচি আর ছোলার ডাল খাবে। কোথায় তা না, তার বদলে হাঁটতে যাও। সত্যি করে বলছি ভাইয়া, হাতে নতুন কেস নেই তাই এসব মেনে নিচ্ছি, না হলে কবেই। তবে যাই হোক, আমাদের এই সকালে প্রাতঃভ্রমণ করার জন্য একটা জিনিস ভালো হয়েছে। আমরা আসার সময় সকাল সকাল রোজ টাটকা নতুন ওঠা শীতের সবজি এবং টাটকা মাছ পেয়ে যাচ্ছি। আর দিনের মতোই আমরা প্রাতঃভ্রমণ সেরে সেই দিন বৈঠকখানায় বসে একটু গল্প করছিলাম। কই হে, বলি আমার চাটা যে এখনো এলো না। সকালে উঠে খবরের কাগজ পড়তে পড়তে চা খাওয়াটা ব্যোমকেশের চিরকালের অভ্যেস। প্রাতরাশ যদি নাও জোটে, তবুও চাটা কিন্তু অত্যাবশ্যক। কখনো যদি চা বা কাগজের মধ্যে কোনো একটা পেতে দেরি হয়, তাহলে আর রক্ষে নেই। এই যে এরই মধ্যে সে 2 বার হাঁক লাগিয়েছে। বৌঠানের সামনে দাঁড়িয়ে থাকায় আমিই করলাম প্রশ্নটা, চা হতে কত দেরি বৌঠান? এই যে এটা নিয়ে গিয়ে তোমার বন্ধুটিকে উদ্ধার করো। আমিও যথারীতি 2টো প্লেটে 2 কাপ চা নিয়ে এসে ব্যোমকেশের সামনের টেবিলে রাখলাম। সেও মাথা নেড়ে ধন্যবাদ জানিয়ে একটা কাপ হাতে তুলে এক মনে খবরের কাগজের পাতাগুলো উল্টাতে লাগলো। চাটা খেয়ে দিয়ে আমি এবার বসেছিলাম নিজের ঘরেই, লেখালেখি ও পড়ার কাজে মন দিয়েছি। হঠাৎ আমি আমার ঘর থেকে শুনতে পেলাম ব্যোমকেশ গলা তুলে বলছে, পুটিরাম, আরে ও পুটিরাম, বলি আমার টেবিলের ওপর থেকে আমার লাল রঙের বাক্সটা কোথায় গেল, তুমি দেখেছো নাকি? ব্যোমকেশ যে রীতিমতো বিরক্ত হয়েছে সেটা বেশ বুঝতে পারছিলাম ওর গলা শুনেই। আমি আমার ঘরে পড়াশোনাটা চালিয়ে যাচ্ছিলাম নিজের মতো। প্রথমে বিশেষ একটা আমল দিইনি, কিন্তু তারপর চিৎকার চেঁচামেচি শুনে বাইরে বেরিয়ে এসে ওর দরজার কাছে দাঁড়িয়ে বললাম, আরে কি হলো ভাইয়া, এত চেঁচামেচি কিসের হে? বলি সাত সকালে হলোটা কি? আর বলো না, মহা ঝামেলায় পড়া গেল দেখছি। উপরে কাল রাতে বাক্সটা রাখলাম, এখন সেটা খুঁজে পাচ্ছি না। কি মুশকিল ব্যাপার, কোথায় যেতে পারে ওটা? সে কি, তোমার ঘরের টেবিলের উপর থেকে বাক্সখানা যাবে কোথায়? নির্ঘাত তুমি কিংবা বৌঠান ভুল করে অন্য কোথাও রেখে দিয়েছো। দেখো ভালো করে, ঠিক পেয়ে যাবে, আর একটু ভালো করে খোঁজো না। আমারও সেটাই মনে হয়। নিশ্চয়ই তোমার বউঠানের কাজ। উনি বাক্সটা কোথাও সরিয়ে রেখেছেন আর কি। আমায় না বলে কেন যে আমার জিনিসগুলো সরায় জানি না। আমাদের কথাবার্তা শুনে রান্নাঘরের দিক থেকে বৌঠান কাপড়ে হাত মুছতে মুছতে এগিয়ে এসে বলল, কি ব্যাপার, এত চেঁচামেচি কিসের? কি নিয়ে বাড়ি মাথায় করলে শুনি? কি হয়েছে বলো তো? ব্যোমকেশ ঠিক আগের মতোই বলল, বলি আমার ঘরের টেবিলের উপর যে লাল রঙের বাক্সটা ছিল সেটা কোথায় গেল? কাল রাতেও তো ওটা আমি ওখানে দেখেছি, আর আজ সকালে দেখছি ওটা নেই। তা সেটা কোথায় গেল, সেই লক্ষ টাকার প্রশ্নের উত্তরটাই তোমার কাছে আমি চাই আর কি। ও, এই কথা এমন ভাবে বলছো যেন কত দামি জিনিস রয়েছে। বাক্সটা তো পুরো ফাঁকা। কাল রাতে বোধহয় কোনোভাবে ঘরে বিড়াল ঢুকেছিল। সকালে দেখি বাক্সটা টেবিলের নিচে খুলে পড়ে রয়েছে, ভেতরে ভেলভেটের দামি কাপড়। তবে ফাঁকা বাক্সের ভেতরে কিন্তু একটা পিন ছিল, ওটা আমি ড্রয়ারে রেখেছি। যাই হোক, বাক্সটা আমি তুলে রেখেছি ওই তোমার আলমারির ভিতরে। আর বাক্সটা টেবিলের ওপর রাখার কি দরকার, আমি তো সেটাই বুঝলাম না। আর ওরকম একটা ফাঁকা বাক্স রেখেছই বা কেন? তোমার কি মাঝে মাঝে মতিভ্রম হয় নাকি গো? কথাটা শুনে ব্যোমকেশ মুখটা কেমন যেন অদ্ভুত হয়ে গেল। কপালে তার ভাঁজ পড়েছে,
রীতিমতো উত্তেজিত গলায় সে বলল, পেনটা ঠিকঠাক আছে তো ওখানে? আছে আছে, ওখানেই আছে। উফ, আমি ভাবলাম কি না কি হয়েছে। বাপ রে বাপ! আর বলি, তোমরা বেরোচ্ছ কখন? বৌঠান আর অপেক্ষা করল না, কারণ ব্যোমকেশ আর অপেক্ষা করেনি। প্রশ্নের উত্তর না দিয়েই তাড়াতাড়ি সে চলে গিয়েছে ঘরের ভিতরে আলমারির কাছে। আমি ঘরে ঢুকে একটু হাসতে হাসতেই বললাম, ব্যাপার কি বলো তো ভায়া, একটা ফাঁকা বাক্স আর তার মধ্যে সামান্য একটা পেন, সেটা তুমি এত যত্ন করে রেখে দিয়েছো। আর সে যাই হোক, ওটার জন্য এত চিন্তা করছো কেন? ওটা কি খুব দরকারি কিছু? ব্যোমকেশ এগিয়ে গিয়ে আলমারি থেকে বাক্সটা বের করলো। একটা লাল রঙের ছোট্ট একটা বাক্স, আকারে 4 কোণা, হাতখানেক লম্বা হবে। বাক্সটার উপরের দিকে ডালাটা খুলতেই ভেতরটায় দেখা গেল সম্পূর্ণ ফাঁকা। নিশ্চয়ই এর মধ্যে চৌকো মতো কিছু একটা থাকতো। এখন সেই সব কিছুই নেই। ব্যোমকেশ তার ভেতরে হাত ঢুকিয়ে বার করে আনলো একটা পেন। তবে পেনটা একটা প্লাস্টিকের কাগজে খুব যত্নে মোড়া। সেটার দিকে তাকিয়েই ব্যোমকেশের মুখে একটা অদ্ভুত রহস্যময় বাঁকা হাসি ফুটে উঠল। তারপর আমাকেও বলল, এই তো ঠিকঠাকই আছে জিনিসটা। হ্যাঁ, আসলে কাল দুপুরের দিকে পুরনো ট্রাঙ্ক বাক্সটা ঘাঁটতে ঘাঁটতে এটা খুঁজে পেয়েছিলাম। তারপর ভাবলাম একটু দেখে শুনে আলমারিতে তুলে রাখবো আবার, তার আগে এইসব কাণ্ড হয়ে গেল। যাক, শেষমেশ পাওয়া গেছে, এটাই অনেক। আমি পেনটার দিকে ভালো করে তাকালাম। প্লাস্টিকে মোড়া থাকলেও রোদের আলোয় মোটামুটি দেখা যাচ্ছিল। একটু পুরনো পেন, সেটা খুব সহজেই বোঝা যায়। তবে তার চেয়েও যেটা আশ্চর্য ব্যাপার, সেটা হলো পেনটার পেছনের দিকে, অর্থাৎ যেখানে পেনের শীষ ধরার জন্য জায়গা থাকে, সেইখানে অদ্ভুত একটা গোল ধাতুর মতো কিছু রয়েছে। সেই দিকে তাকিয়ে কৌতূহলী হয়ে আমি বললাম, আরে, পেনটা দেখে যতটা পুরনো মনে হয়েছিল ততটা তো পুরনো নয়। আর দেখে মনে হচ্ছে এটা নিশ্চয়ই গুরুত্বপূর্ণ কিছু একটা, না হলে তুমি এত যত্ন করে তো এটা এখানে রেখে দিতে না। আচ্ছা, ব্যাপারটা কি বলো তো, খুলে বলো তো ভায়া। ব্যাপার তেমন কিছুই নয়। আসলে এই পেনটা হলো একটা অদ্ভুত কেসের রহস্য উদ্ঘাটন করতে গিয়ে সংগ্রহ করা আমার স্মারক। তুমি তো জানো যে আমার এমন কিছু কিছু অদ্ভুত শখ আছে। যে কেসগুলো আমার কাছে অদ্ভুত বলে মনে হয়, সেখান থেকে আমি কিছু না কিছু একটা সংগ্রহ করে রাখি। ঠিক তেমনই এই পেনটা কেমন হঠাৎ করে চোখে পড়ে গেল বলো তো? পেনটা ব্যোমকেশ আবার বাক্সের ভেতরে যত্ন করে ভরে আলমারিতে তুলে রাখল। আমি বুঝতে পারছিলাম এই পেনটার সাথে নিশ্চয়ই কোনো একটা স্মরণীয় কেস জড়িয়ে রয়েছে। তাই আগ্রহী হয়ে ওকে বললাম, আচ্ছা ব্যোমকেশ, এতে নিশ্চয়ই কোনো পুরনো কেসের ব্যাপার জড়িয়ে আছে, তাই না? সেই ব্যাপারটা কি খুলে বলবে? আসলে অনেক দিন তো হলো, বুঝতেই পারছো, ওই নতুন করে কিছু আর রুদ্রনীলের কাছে যে কেসের কমতি রয়েছে এমনটা কিন্তু নয়, কিন্তু সম্প্রতি মাস দুয়েকে সে যেই সমস্ত কেসের সমাধান করেছে সেগুলো অতি সামান্য চুরি কিংবা খুন। সেটা ফলাও করে বলার মতো কিংবা লেখার মতো কিছুই নেই। ব্যোমকেশ নিজেও সেই কেসগুলো সমাধান করে যে খুব একটা আনন্দ পেয়েছে তা নয়। আমার কথা শুনে ব্যোমকেশ সামান্য হেসে বলল, আমি বুঝতে পারছি তুমি এমন কিছু চাইছো যেটা একটু অন্য রকম, যাতে তোমার লিখতে সুবিধা হয়। লেখার খোরাকের সন্ধানে লেখক আজ গল্প শিকারী হয়ে সত্যান্বেষীর কাছে ধরা দিয়েছে। কিন্তু বিশ্বাস করো, এই কেসটায় তেমন কিছু নেই। অতি সোজা সাপটা একটা কেস, কিন্তু একটা বিশেষ কারণে কেসটা আমার মনে আছে। কথা বলতে বলতে ব্যোমকেশের চোখ জানালা দিয়ে বাইরের দিকে চলে গেল। ব্যোমকেশ যখন অনেক দিন আগের কোনো কথা ভাববার চেষ্টা করে, তখন সে এমনটাই করে। আমি তাকে আগেও এভাবে বিহ্বল হয়ে পড়তে দেখেছি। আমি বুঝতে পারলাম একটা কেসের গল্প আমি শুনতে চলেছি ওর মুখ থেকে। মনটা বেশ উৎফুল্ল হয়ে উঠল। তাই তাড়াতাড়ি সামনের চেয়ারটা দখল করে বসে পড়লাম। ব্যোমকেশ মাথার পেছন দিকে হাত রেখে হেলান দিল আমার সামনে রাখা আর একটা চেয়ারে। তখনই সত্য বৌঠান ঘরে প্রবেশ করে বলল, বলি, পেয়েছো?
তোমার ওই কি বলে বাক্সটা, এমন যে কি হিরে জহরত রয়েছে ওখানে। আচ্ছা সত্য, তুমি আমায় একটা কথা বলো তো, এই যে হিরে সোনা মুক্ত এই সমস্ত কিছুর এত দাম কেন হয়? এ আবার কেমন আজব প্রশ্ন। দাম তো এগুলোর বেশি কারণ এর চাহিদা আছে, অথচ সেই হিসেবে এগুলো কম রয়েছে। হুম, আসলে আমরা এগুলোকে দামি বলে মনে করি। সোনা আর লোহা দুটোই কিন্তু ধাতু, অথচ সোনাকে আমরা তার উজ্জ্বলতার জন্য গুরুত্ব দিই, তাই সে এত দামি। আর লোহা আমাদের কাছে সহজলভ্য আর বেশি পাওয়া যায়, তাই এটা আমাদের কাছে কম দামি। আসলে আমরা দাম দিচ্ছি বলেই কিন্তু দামি, না হলে সোনা একটা ধাতু আর হিরে সামান্য একটা পাথরখণ্ড, এদের নিজস্ব কোনো দামই নেই। ব্যোমকেশের কথা শুনে মাঝে মাঝে আমি অবাক হয়ে যাই। ও কি সুন্দর সমস্ত বিষয়ে এমনভাবে ভাবতে পারে যেমনভাবে আমরা কখনোই ভাবতে পারি না। এমন দার্শনিক ভাবভঙ্গি সচরাচর দেখায় না সে। যাই হোক, ব্যোমকেশ কথা বদলে নিয়ে বলল, সে যাই হোক, সেসব কথা অপ্রয়োজনীয়, কারণ এই সব কথা মানুষ কখনো ভাববে না। মানুষ ভাবলে কিন্তু দুনিয়ার অর্থনৈতিক ব্যবস্থা একটা বিশাল পরিবর্তন চলে আসবে। যদিও সে ভাবনা আসতে হলে অন্য দৃষ্টিকোণ দরকার। যেমন ধরো, সোনা কিংবা আরও কোনো দামি জিনিসপত্র মানুষকে বন্ধক না দিলেই তার দাম কমে আসবে, তবে মানুষ তো কখনোই তা বন্ধ করবে না। আর এর উপর সরকারের কিন্তু একটা বড় হস্তক্ষেপ রয়েছে। তুমি কি বলছিলে ওই পেনটার কথা, তাই না? আমি বলছিলাম যে ওই পেনটা আসলে কোনো একটা কেসের সাথে হয়তো সম্পর্কিত, যেই কেসটা অতি সাধারণ হলেও তাতে এমন একটা কিছু আছে যেটা তোমার নিজের বড্ড অদ্ভুত লেগেছে। ব্যোমকেশ চেয়ারে সোজা হয়ে বসল, তারপর একটু গুছিয়ে নিয়ে বলল, অনেক বছর আগের কথা, প্রায় আজ থেকে 7-8 বছর হবে। এই তদন্তের কাজে তখন আমি প্রথম। সামান্য কয়েকটা কেস নিয়ে নিজেই নিজের হাত পাকিয়েছি, আর পুলিশের দু একটা কেসে সামান্য সাহায্য করে পরিচিতি সবে করতে শুরু করেছি। ঠিক এমন সময় এই ঘটনাটা হলো। তখন অবশ্য এখানে থাকতাম না, তখন থাকতাম অন্যদিকে, তবে পুঁটিরাম আমার সঙ্গেই ছিল। পুলিশের এক অফিসার ছিলেন তখন, তার নাম গোবিন্দ সামন্ত। সামান্য দু একটা কেসে আমি তাকে সাহায্য করেছিলাম, তাই ভদ্রলোকের সঙ্গে বেশ ভালো একটা সম্পর্ক তৈরি হয়েছিল। উনিও আমায় বেশ খাতির করতেন। তার বয়স আমার থেকে অনেকটা বেশি হলেও তিনি কিন্তু একদম বন্ধুর মতো মিশতেন আমার সাথে। কথায় কথায় গোবিন্দবাবু বলতেন, ব্যোমকেশ বাবু, এই গোটা দুনিয়াতে বুঝলেন একটু বন্ধুর মতো হওয়া দরকার। সবাই বন্ধুর মতো না হলে এই সমাজে বেঁচে থেকে কোনো লাভ নেই। বন্ধুত্ব এমন এক সম্পর্ক যেখানে রক্তের বন্ধন না থাকলেও হৃদয়ের বন্ধন সবচেয়ে শক্তিশালী হয়। সত্যিকারের বন্ধু সেই যে তোমার হাসির পেছনের দুঃখটা বুঝে ফেলে। সবার কাছে যদি গোমড়া মুখে কিংবা ভয় পেয়ে থাকতে হয়, তাহলে তো হয়ে গেল, দুদিনে সব শেষ। ভদ্রলোক প্রথম প্রথম দু একবার আমায় আপনি আগে করে কথা বলেছিলেন, কিন্তু সত্যি বলছি, ভদ্রলোকের বয়স আমার থেকে অনেক বেশি। এখন যদি তিনি বেঁচে থাকতেন তাহলে হয়তো তার বয়স কত হতো, মনে করো 50-এর ওপর। তাহলেই ধারণা করতে পারছো ভদ্রলোকের বয়স আমার থেকে ঠিক কতটা বেশি ছিল। তবে কি জানো তো, তার বয়স বেশি হলেও তিনি কিন্তু বেশ যুবক পুলিশের মতোই কর্মতৎপর ছিলেন। সবচেয়ে বেশি তার যে জিনিসটা আমায় আকৃষ্ট করত তা হলো গোবিন্দবাবু ছিলেন সৎ। পুলিশের চাকরিতে সততা সবচেয়ে গুরুত্বপূর্ণ গুণ, কারণ পুলিশই সমাজে ন্যায় ও শৃঙ্খলার প্রতীক। যদি সে নিজে সৎ না থাকে তবে আইন রক্ষা অসম্ভব হয়ে পড়ে। সততা একজন পুলিশকে শুধু ভালো কর্মকর্তা নয়, মানুষের আস্থার প্রতীক হিসেবেও গড়ে তোলে। এই গোবিন্দবাবু জীবনে কখনো পুলিশের চাকরিতে 1 টাকাও অন্য উপায় উপার্জন করেননি। এখন তো এসব আকসার হচ্ছে। একদিন সকালে গোবিন্দবাবু টেলিফোন করে বললেন, ব্যোমকেশ, যদি তুমি কোনো কাজে ব্যস্ত না থাকো তাহলে একবার চলে এসো তো। এই মিত্তির লেনের বাজারের কাজটা রয়েছে। মাছ বাজার পেরিয়ে যেখানে সবজি বাজার শুরু হয়েছে তার কাছেই একটা খুন হয়েছে। আমি ওখানেই রয়েছি। গোবিন্দবাবুর কথা শুনে টেলিফোনটা রেখে সবে জামা বদলে নিচ্ছি, পুটিরাম চা এনেছে, চায়ে চুমুকও দিচ্ছি। ঠিক তখনই বাইরের সিঁড়িতে কার যেন পায়ের শব্দ শুনতে পেলাম।
পুঁটিরাম এগিয়ে গেল দরজা খুলতে। মাধবরাম তাড়াতাড়ি নিচের দিকে চলে যেতেই একটু পরে দরজার সামনে পুঁটিরামকে প্রায় ঠেলে সরিয়ে ঢুকলেন এক ভদ্রলোক। অতি সাধারণ চেহারা, মাথার চুল ছোট ছোট করে ছাটা, চোখে একটা চশমা। ভদ্রলোকের গোটা মুখে ঘাম ছাড়া যেটা ফুটে উঠছে সেটা হলো ভয়। প্রচণ্ড ভয়ে তার ক্ষণে ক্ষণে কাঁপ ধরছে। তাছাড়া ভদ্রলোক রীতিমতো হাঁপাচ্ছেন। দেখে বোঝা যায় তিনি বেশ খানিকটা দৌড়ে কিংবা তাড়াহুড়ো করে এসেছেন। গায়ের রং মাঝারির দিকে, উচ্চতা 5 ফুটের চেয়ে সামান্য বেশি হবে। তবে বিশেষত্ব বলতে তার মুখের তুলনায় তার নাকটা বেশ খানিকটা লম্বা। ভদ্রলোক তাড়াতাড়ি ঘরে ঢুকে বললেন, ব্যোমকেশবাবু, ব্যোমকেশবাবু, আপনার কাছে এসে আপনি 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 নিশ্চয়ই মৃত্যুদের বাজারের কাছে হওয়া খুনটার খবর এখনো পাননি, না? না? হ্যাঁ। ভদ্রলোককে দেখে এবার আমি চিনতে পারলাম। ভদ্রলোক আমার পাড়াতেই থাকেন। বড় রাস্তার মোড়ের কাছ দিয়ে যাওয়ার সময় কয়েকবার চায়ের দোকানে দেখতে পেয়েছি আগেও। আমি তাকে বসতে বললাম, আচ্ছা, আপনি তো এই পাড়াতেই থাকেন তাই না? আপনাকে চায়ের দোকানে কয়েকবার দেখেছি বলে মনে হচ্ছে, কিন্তু আপনি আমার কাছে কেন বলুন তো? আর ওই খুনের সাথে আপনার সম্পর্ক কি? ভদ্রলোক বসলেন। শুধু বসলেন না, যেন ধপ করে পড়ে গেলেন চেয়ারের উপর। তারপর ধরা গলায় বললেন, আপনার সাথে পুলিশের ভালো যোগাযোগ আছে ব্যোমকেশবাবু। আর তাছাড়া শুনেছি আপনি পুলিশের সাথেই কাজ করেন। আমি আমি একটু আগে মৃত্যুদের বাজারের কাছে একটা খুন হতে দেখেছি। খুন! তার কথা শুনে আমি চমকে উঠলাম। তবে তার সাথে একটা খটকাও লাগলো। লোককে খুন হতে দেখলে হয় বলে খুন হতে দেখেছি, আর না হলে বলে খুনিকে দেখেছি। কিন্তু ভদ্রলোক বললেন খুন দেখেছি। ব্যাপারটা কি? কৌতূহল হলো আমার। ভদ্রলোক তখন রীতিমতো ভয় পাচ্ছেন। তাই পুঁটিরামকে ভদ্রলোকের জন্য জল আনতে বলে আমি তাকে শান্ত হয়ে বসতে বললাম। বেশ খানিকটা সময় নিয়ে তিনি একটু ইতস্তত করে বললেন, আমি জানি ব্যোমকেশবাবু, আপনি হয়তো আমার কথা বিশ্বাস করছেন না। আমি খুনিকে দেখিনি, খুন হতে দেখিনি, অথচ শুধু খুন দেখেছি। ব্যাপারটা আপনার কাছে অদ্ভুত বলে মনে হতে পারে, কিন্তু কিন্তু আমি নিজেও জানি না আমি আসলে কি দেখেছি। কিন্তু কিন্তু দেখেছি, তা খুব অদ্ভুত। হ্যাঁ, হ্যাঁ। আপনি একদম ঘাবড়াবেন না, আগে শান্ত হন। আর আপনার নামটা বলুন। আমার নাম সমল লাহিড়ী। আমি একটা সরকারি অফিসে কেরানির কাজ করি। আজ রবিবার, তাই আজ কাজ ছুটি ছিল। সকালের দিকে বাজারে গিয়েছিলাম, আর তারপরে পুঁটিরাম জল নিয়ে এসেছিল। ভদ্রলোক জলটা হাতে নিয়ে শুধু খেলেন না, যেন গোগ্রাসে গিলে নিলেন। তারপরে একটু ধাতস্থ হয়ে রুমালে মুখ মুছে বললেন, আপনার কাছে সময় আছে তো ব্যোমকেশবাবু? তাহলে আমি আপনাকে প্রথম থেকে ব্যাপারটা বলি, আসলে কি হয়েছে আমার সাথে। আমি মাথা নাড়িয়ে সম্মতি জানাতেই ভদ্রলোক বলতে শুরু করলেন, মৃত্যুদের বাজারে আপনি নিশ্চয়ই এর আগে গিয়েছেন বহুবার। মৃত্যুদের বাজারে আগে পরে মাছের বাজার, আর তারপর সবজি বাজারের মধ্যে খানিকটা ফাঁকা জায়গা আছে। জায়গাটা অনেক সময় ভ্যাটের কাজ করে, পাশাপাশি বেশ কয়েকটা বাড়ির পেছনের দিক ওখানটা। আর তার মাঝখান দিয়ে একটা ছোট গলি চলে গেছে। সেই গলিটা মাছের বাজার থেকে সবজি বাজারকে যুক্ত করেছে। সামনের দিকে কি আছে তা আমি জানি না। আমি প্রতি রবিবার সকালের দিকে বাজারে যাই, আজও তেমনই গিয়েছিলাম। মাছের বাজার থেকে ঘুরে এসে গলি পেরিয়ে সবজি বাজারের দিকে গেলাম। এক মিনিট। মাছের বাজার থেকে সবজি বাজারে যাওয়ার জন্য ছোট গলি আছে সেটা আমি জানি, তবে বড় রাস্তাও তো আছে। তা আপনি বড় রাস্তা হয়ে গেলেন না কেন? কোনো বিশেষ কারণ ছিল কি? ওটাই আমার ভুল হয়েছে। আর আসলে মাছের বাজার শেষ হয়ে উল্টো দিকে তো সবজির বাজার, মাঝখানে বড় পুরনো বাড়ি। বড় রাস্তা দিয়ে গেলে খানিকটা সামনের দিক হয়ে আবার ঘুরে যেতে হয়। গলি দিয়ে বেরিয়ে গেলে কাছাকাছি পড়ে। মাছের বাজার আর সবজির বাজারে আমার চেনা দুজন লোক রয়েছে, যারা রয়েছে তাদের কাছ থেকে আমি প্রতি রবিবার ওই মাছ আর ওই সবজি কিনি।
ওরাও আমায় চেনে, ফলে দুপক্ষেরই সুবিধা হয়। প্রতি রবিবার আপনি ওই দুজনের কাছ থেকেই মাছ আর সবজি কেনেন, তাই তো? বেশ, বুঝতে পেরেছি। তারপর বলুন। মাছের বাজার পেরিয়ে ছোট গলি দিয়ে সবজির বাজারের দিকে যাওয়ার আগে কি মনে হতে সামনের সোজা গলিটার দিকে আবার তাকালাম। ডান হাতে সবজির বাজার, বাঁ হাতে বড় রাস্তা পেরিয়ে গিয়ে সামনের লেনে পড়েছে। আর সেই ছোট্ট গলির দিকে তাকিয়ে দেখতে পেলাম দুজন দাঁড়িয়ে কথা বলছে। তবে দুজনের মধ্যে কারো মুখটাই ভালোভাবে দেখতে পেলাম না। প্রথম কারণ হলো আমি তাড়াহুড়োয় ছিলাম, তাই অতটা মনোযোগ দিইনি। তাড়াতাড়ি বাজার সেরে বাড়ি ফিরতেই হবে, বুঝতেই পারছেন। রবিবারের সকাল, গিন্নির হাতে রান্না করা খাবার, সেসব ভাবতে ভাবতেই তাড়াহুড়ো করছিলাম, তাই প্রথমে তেমন কিছুই লক্ষ্য করিনি। আমি ভদ্রলোকের কথা শুনে একটু সোজা হয়ে বসলাম। তার দুটো চোখ কেমন হয়ে আসছিল, যেন মনে হচ্ছিল এবার তিনি আসল কথাটা বলবেন। আমি নিজের মতোই সবজি বাজারে চলে যাই। তারপর সবজি কিনে ফেরার সময় আবার ওই গলিটার কাছে এসে কি মনে হতে একবার পেছন দিকে তাকিয়ে দেখতে পাই গলির ভেতরে এখন একজন বসে রয়েছে, আর কেউ নেই। তবে সে আমার দিকে পেছন করে বসে আছে। একবার দেখে মনে হলো এই লোকটাকে এর আগেও আমি এখানে দেখেছি। একটু আগেই যে দুজনকে দেখলাম তাদের মধ্যে এই লোকটা ছিল, কিন্তু লোকটা অদ্ভুতভাবে সামনের দিকে তাকিয়ে আমার দিকে পেছন করে দেওয়ালে হেলান দিয়েছিল। ব্যাপারটা কেমন অদ্ভুত লাগলো। একটু আগেই দুজন এখানে দাঁড়িয়ে কথা বলছিল, আর এখন একজন উবু হয়ে বসে আমার দিকে পেছন করে রয়েছে। ব্যাপারটা কি? একটু কৌতূহল হতে এদিক ওদিক তাকালাম, দেখলাম কেউ কোথাও নেই। দুপা সামনের দিকে এগিয়ে গেলাম। গলিটার ভেতরের দিকে সোজা গিয়ে দু একটা বাড়ির কাছে আড়াল হয়ে যেতে বুঝতে পারলাম এখানে গলিটার শেষ। কিন্তু কিন্তু ভদ্রলোক তখনও ওভাবেই বসে আছে। আমি একটু সাহস করে কৌতূহল নিয়ে গলা তুলে বললাম, এই যে আপনি এখানে একা বসে কি করছেন? কোনো সমস্যা হয়েছে নাকি আপনার? মাঝে মাঝে এমনটা হয়, হঠাৎ করে যদি কারোর শরীর খারাপ হয়ে গেল তখন সে রাস্তার কোনো ফাঁকা জায়গায় খুঁজে সেখানে বসে পড়ে। দূর থেকে ভদ্রলোকের ধুতি আর সাদা রঙের পাঞ্জাবি দেখে বেশ বয়স্ক বলেই মনে হয়েছিল আমার। আমি আরেকটু এগিয়ে গেলাম, কিন্তু লোকটা কোনো উত্তর তো দিলই না, আমার দিকে ঘুরেও তাকালো না। আমার বিস্ময় আরও বাড়ছিল। আমি ততক্ষণে আরও খানিকটা এগিয়ে গেছি। ভেতরটা অন্ধকার হওয়ার কারণে কাছাকাছি এসে পড়ায় দেখতে পাচ্ছি না ভালো করে। তবে মনে হলো ভদ্রলোকের পিছনের দিকের জামার কাজটা বোধহয় সামান্য ভেজা, আর সেই জামার ধার দিয়ে একটা একটা লাল রঙের ধারা এসে নেমেছে নিচে রাস্তার উপরে। সঙ্গে সঙ্গে চমকে উঠলাম। এতক্ষণে বুঝতে পারলাম তার ওভাবে হেলান দিয়ে বসে থাকার কারণ। কোথাও বোধহয় গুরুতর আঘাত লেগেছে। আমি ভাবলাম মাথা টাথা ফেটে গেছে নাকি। এসব ভেবে সামনের দিকে আর একটু এগিয়ে যেতে যেতে দেখলাম তার গলার কাছটা ভেজা। ঠিক ঠিক তখনই মনে হলো বড় ভুল করে ফেলেছি ও সময়ই এখানে এসে। খুব ভয় পেয়ে তাড়াতাড়ি পিছিয়ে গেলাম। গলিটা থেকে বাইরে বেরিয়ে পাশের গলিতে ঢুকতে যাব, ঠিক ঠিক সেই সময় উল্টো দিকে বড় রাস্তা থেকে দু তিনজনকে একসাথে আসতে দেখলাম এদিকেই। আমি তাড়াতাড়ি পা বাড়ালাম। বাজারের ব্যাগটা উল্টো ধরলেও তাড়াহুড়োতে তাড়াতাড়ি সব কিছু গুছিয়ে নিয়ে যত দ্রুত সম্ভব এসে পড়লাম ছোট গলিটার শেষে। গলিটা বেরোবার সময় একবার তাকিয়ে দেখলাম দু তিনটে লোক ততক্ষণে গলিটার অপর প্রান্তে এসে পড়েছে। আমার ভয় আরো বেড়ে গেল। তারপর আর কিছু জানি না ব্যোমকেশবাবু। এতক্ষণে তার কথা শুনে আমি একটা নিঃশ্বাস ফেলে বললাম, অর্থাৎ আপনি ভয় পাচ্ছেন। আপনি গোটা কেসটায় ফেঁসে যেতে পারেন, তাই তো? কারণ আপনার সন্দেহ যে গলির শেষে যে লোকগুলো এসে দাঁড়িয়েছিল তারা কেউ আপনাকে দেখে থাকতে পারে, তাই তো? আর এই গোটা কেসে যদি একবার আপনি ফেঁসে যান তাহলে আপনাকে দোষী প্রমাণ করতে ওই তিনজন সাক্ষী দেবে, আর সেখান থেকে আপনি সহজে বের হতে পারবেন না। তার কারণ আপনি ওই সময় ওখানে গিয়েছিলেন, অথচ আপনি যে খুন করেননি সেটা কেউ বিশ্বাস করবে না, এটাই ব্যাপার, তাই তো? হ্যাঁ, এটাই ব্যাপার। একদম ঠিক ধরেছেন আপনি, একদম ঠিক। এবার
এবার আপনি আমার সাহায্য করুন ব্যোমকেশ বাবু, দয়া করুন। আপনি আপনি দেখুন, আমি আমি সত্যি বলছি, আমি এ ব্যাপারে কিছুই জানি না। আমি আমি তো নির্দোষ। আমার একটা ব্যাপার মাথায় আসছিল এই সময়, তবে আমি চুপ করে বসে রইলাম, কিছুই বললাম না। আসলে এই সময় কিছুই বলা যায় না, ব্যোমকেশকে থামানোটা ঠিক হবে না। একটু থেমে ব্যোমকেশ এবার বলল, কিন্তু আপনি যে মিথ্যে কথা বলছেন না তারও তো কোনো প্রমাণ নেই সমরবাবু। আপনার মুখের কথায় তো আর সবটা বিশ্বাস করা যায় না। আর তাছাড়া এই কেসটা এখন পুলিশের হাতে চলে গিয়েছে। আমি জানি গোবিন্দবাবু আমায় যে কেসের ব্যাপারে ডেকেছেন এটা হলো সেই কেস। প্রথমে গিয়ে ব্যাপারটা দেখি, তারপর না হয় বাকি সব বিষয় নিয়ে মাথা ঘামানো যাবে। আমি এবার একটু ভেবে বললাম, দেখুন আপনি যে গোটা কেসটায় ফেঁসে গেছেন সেটা তো বোঝাই যাচ্ছে, তবে আপনিও জানেন এই সময় যদি একটু এদিক ওদিক হয় তাহলে সমস্যাটা আপনারই বেশি হবে। তাই আমি বলবো আপনি শহর ছেড়ে কোথাও যাবেন না এখন, পুলিশের সন্দেহ বাড়তে পারে। আপনি এখানেই থাকবেন, প্রয়োজন হলে আমি আপনাকে ডেকে নেব। আর হ্যাঁ, আপনি যদি কোনো অন্যায় না করে থাকেন তাহলে আপনার ভয় পাওয়ার কোনো কারণ নেই, একেবারে নিশ্চিন্তে থাকুন। আমার কথায় মনে হয় কাজ হলো। ভদ্রলোক যেন কিছুটা ধাতস্থ হলেন, তারপর দরজা পর্যন্ত এগিয়ে গিয়ে একবার পেছনের দিকে তাকিয়ে তিনি বললেন, আমি জানি ব্যোমকেশ বাবু, আপনি আপনি পারিশ্রমিক ছাড়া কাজ করেন না, তবে সেসব নিয়ে কোনো চিন্তা নেই। আমি আপনার যোগ্য সম্মান আপনাকে দেব। কেসটায় আমায় বাঁচিয়ে দিতে পারলে আপনার আপনার পারিশ্রমিকের কমতি হবে না। ওনার এই কথার আমি কোনো উত্তর দিলাম না। সামান্য হেসে ভদ্রলোককে আশ্বস্ত করতেই তিনি বেরিয়ে গেলেন। আচ্ছা, এবার বলো তো, এতটা পর্যন্ত শুনে গোটা কেসের ব্যাপারে তোমার কি মনে হলো? সমরবাবু সত্যি কথা বলছেন নাকি মিথ্যে কথা বলছেন? দেখি তোমার ধারণা কি হলো এই কেসটা নিয়ে। একটানা এতক্ষণ ব্যোমকেশের কথা শুনে চলেছিলাম, হঠাৎ প্রশ্ন এমন করতেই আমি কিছুটা থতমত খেয়ে বললাম, আরে এটুকু শুনে আমি কি করে বলবো যে আসল ব্যাপারটা কি? যদি সত্যি কথা বলে থাকেন তাহলে তিনি নির্দোষ, আর যদি মিথ্যে কথা বলে থাকেন তাহলে তিনি তোমার কাছে আসবেন কেন? আমি কিন্তু সেই মুহূর্তে একটা জটিল সন্দেহ করেছিলাম, আর আমার সেই সন্দেহটা সত্যি হয়েছিল বেশ কিছুদিন পর। যাই হোক, এবার এগোই। এতক্ষণ আমি একাই বসে ব্যোমকেশের কথা শুনছিলাম, এবার কিন্তু বৌঠান এসে পড়ল। আমাদের ওভাবে বসে থাকতে দেখে আর ব্যোমকেশকে কথা বলতে দেখে সে বুঝতেই পেরেছিল যে তার আগের কোনো কেসের কথা বলছি। তাই সেও তাড়াতাড়ি গিয়ে পুঁটিরামকে বোধহয় কিছু একটা নির্দেশ দিয়ে তারপর এসে বসলো আমাদের পাশে। বুঝলাম সেও ব্যোমকেশের কথা শুনতে আগ্রহী। আচ্ছা, পেনটা কি কেসের খুব গুরুত্বপূর্ণ সাক্ষী, কিংবা সেরকমই কিছু, তাই না? ওই জন্যই পেনটা নিয়ে তুমি অত চিন্তিত ছিলে, তাই তো? ঠিক বলেছ বৌঠান, আমারও এমনটাই মনে হচ্ছিল। না হলে এমন একটা পেনের জন্য তোমার কর্তা অতটা উত্তেজিত হবে কেন? আর সেই ব্যাপারেই তো গল্প চলছে। ব্যোমকেশ আমাকে ওই কেসটাই ভেঙে বলছে এখন। তা যাই হোক, তারপরে কি হলো? আসলে তখনও মার্ডার স্পটে আমি গিয়ে পৌঁছাইনি। গোবিন্দবাবুর তলবে সবে বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। সমরবাবু আসায় আমার বেশ খানিকটা দেরিও হয়ে যায়। মৃত্যুদের বাজারের কাছে গিয়ে বুঝতে পারলাম বেশ লোক জমা হয়েছে, মানে খবরটা ছড়িয়েছে অত্যন্ত দ্রুত। পুলিশের লোকেরা আমায় মোটামুটি চিনত, তাই তাদের একজন আমার কাছে এগিয়ে এসে বলল, মেজবাবু নাকি ওদিকে আছেন। আসলে যে থানার আন্ডারে গোবিন্দবাবু আছেন তিনি সেখানকার মেজবাবু। তারপরেও আরও একজন রয়েছেন, তবে তার মাথায় বিস্তর কাজের চাপ। থানায় তিনি বেশিরভাগ সময় থাকেন না বললেই চলে। মেজবাবু অর্থাৎ গোবিন্দবাবু আমায় দেখতে পেয়ে এগিয়ে এসে বললেন, কি করা যায় বলো তো ব্যোমকেশ, কিছুই তো বুঝতে পারছি না। ব্যাপারটা যে বেশ গোলমেলে ঠেকছে। কেন, কি হয়েছে? আমাকে আগে সবটা খুলে বলুন তো। আর এই যে এইদিকে একবার এসো, দেখো মৃতদেহটা ওখানে রয়েছে। তোমার খবর পেয়ে আমি মৃতদেহের কাছে কাউকে যেতে দিইনি। আমি এগিয়ে গেলাম। সবার আগে মৃতদেহ দেখা দরকার। তারপর কথা এগিয়ে যেতে যেতেই যে ব্যাপারটা দেখতে পেলাম
তাতে কিন্তু সমরবাবুর বলা কথাগুলো মনে পড়ে গেল। সত্যি তো, গলিটার এক পাশ দিয়ে আমরা দুজন হেঁটে হেঁটে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। বাইরের দিকে লোক জড়ো হয়েছে, তাদের কথাবার্তা চেঁচামেচির মাঝে সামনের দিকে তাকিয়ে দেখলাম দেয়ালে হেলান দিয়ে পড়ে রয়েছে একটা মৃতদেহ। লোকটার মুখ সামনের দিকে থাকলেও দেখে মৃতদেহ মনে না হওয়ার কারণ লোকটা যেভাবে চুপ করে দেওয়ালে হেলান দিয়ে বসে রয়েছে। রক্তের ধারা পাশের ছোট গলিটা বেয়ে ভেসে এসে একপাশে ড্রেনে গিয়ে পড়ছে। বিশুদ্ধ রক্ত গিয়ে মিশছে দূষিত জলের সাথে। সে একটা অদ্ভুত দৃশ্য আর কি। গোবিন্দবাবু সামনে এগিয়ে যেতে যেতে বলল, গলার কাজটা একটা গভীর ক্ষত দেখে মনে হচ্ছে গলাতে কোনো কিছু দিয়ে আঘাত করেই কাজটা করা হয়েছে। ধারালো কোনো অস্ত্র যদি মার্ডার ওয়েপন হয় তাহলে কিন্তু অবাক হব না, কিন্তু সমস্যা হলো আশেপাশের লোক কেউ কিছুই দেখেনি। এইভাবে এই রাস্তার মধ্যে তাকে খুন করে কে রেখে যাবে সেটা বুঝতে পারছি না। মহা ঝামেলায় পড়া গেল দেখছি। আচ্ছা গোবিন্দবাবু, লোকটার পরিচয় কিছু পেয়েছেন, কিংবা এমন কেউ আছে যে লোকটার ব্যাপারে কিছু জানে? বাজারের লোকেরা আর আশেপাশের লোকেরা কেউ লোকটাকে চেনে বলে তো মনে হয় না। দু একজনকে অতি সাবধানে সামনে এনে ভদ্রলোকের মুখ দেখানোর চেষ্টা করেছি, কিন্তু না, তাতে কোনো লাভ হয়নি। তারা ওকে চিনতে পারেনি। তবে ব্যোমকেশ, তুমি চিন্তা করো না, এখানে পায়ের ছাপ তেমন কিছুই ছিল না। সেটা আমি আগে পরীক্ষা করে নিয়েই পরের পদক্ষেপ নিয়েছি। পায়ের ছাপ দেখে তুমি কিছুই আন্দাজ করতে পারতে না। গোবিন্দবাবুর কথাটা অমূলক নয়, কারণ এমনিতেই গোটা জায়গাটা পিচ রাস্তা। সেই পিচ রাস্তার ওপরে পায়ের ছাপ ভেজা না হলে সহজে থাকে না। তবুও একটু মনক্ষুণ্ণ হলাম, কারণ পদচিহ্ন অনেক সময় আসল খুনিকে ধরিয়ে দিতে অনেক কাজে লাগে। তবে গোবিন্দবাবু যে মৃত মানুষটাকে শনাক্ত করার জন্য কাজটা করেছে সেটা বুঝতে পারলাম। এবার আমি এগিয়ে গেলাম সামনের দিকে। মুখটা ভালোভাবেই দেখা যায়। মুখে লম্বা দাড়ি, গোঁফ, মাথার চুল বেশ লম্বা আর ঘন, আর তার সাথে মাথায় একটা কাপড়ও বাঁধা রয়েছে। এক মুহূর্ত দেখেই কিন্তু লোকটাকে অচেনা বলেই মনে হলো। লোকটাকে দেখে প্রথমেই কেন জানি না কাবুলিওয়ালার কথা মনে পড়ে গেল। তার বেশভূষাটা অনেকটা ওই ধরনেরই ছিল। আচ্ছা, লোকটাকে দেখে কাবুলিওয়ালা বলে মনে হচ্ছে না। দেখুন না, কেমন যেন একটা ভাব তার চেহারায় রয়েছে। আপনারও নিশ্চয়ই এটাই মনে হচ্ছে গোবিন্দবাবু? কাবুলিওয়ালা দেখলেই কিন্তু আমার প্রথমে মনে পড়ে টাকার কথা। পাওনাদাররা এই কাবুলিওয়ালার মতোই হয়, কিন্তু লোকটা অচেনা, এদিককার নয়। এখানে লোকটা কেন এসেছিল সেটাই বুঝতে পারছিল। লোকটা একটা প্রাথমিক পরিচয় পেলেও তাকে নিয়ে খোঁজ চালাতে সুবিধা হতো আমার, কিন্তু কিছুই যে পাচ্ছি না এখান থেকে। আচ্ছা, প্রথমে 2-3 জন লোককে মৃতদেহ দেখেছিল না? মানে মৃতদেহটা প্রথমে কে দেখেছে? মৃতদেহ প্রথম দেখেছে এখানকারই একটা লোক। লোকটা বাজারে দিয়ে এই পথেই যাচ্ছিল, তখন দেখতে পায় ব্যাপারটা। তারপরে চিৎকার চেঁচামেচি করে আশেপাশের লোক জড়ো করে। এরপরেই খবরটা খুব দ্রুত ছড়িয়ে পড়ল। তা যারা প্রথম দেখেছে তারা 1 জন ছিল না 3 জন? একটু ভেবে বলুন তো। গোবিন্দবাবু বোধহয় এবার আমার কথায় সামান্য অবাক হলেন। একটু থমকে গিয়ে বললেন, একজন ছিল, ওই লোকটা, ওই দেখো না ওখানে দাঁড়িয়ে রয়েছে। লোকটা বুঝতে পারলো তাকেই ডাকা হচ্ছে। গোবিন্দবাবুর ইশারায় সামনের দিকে এগিয়ে এলো। আমি তার দিকে তাকিয়ে কড়া গলায় বললাম, তা তুমি এই মৃতদেহ দেখেছো তাই না? তাহলে প্রথমে কি দেখেছিলে বলো তো? একদম ভেবে বলবে, ঠিক কি দেখেছিলে? আমি এখান দিয়ে যাচ্ছিলাম বাবু। আসলে মাঝের বাজারে আমি বসি। ওখান থেকে এই পথে আমার একজন চেনা লোকের কাছে সবজির বাজারে যাওয়ার সময় ব্যাপারটা দেখলাম। আসলে আমার তো এইদিকেই ঘোরাঘুরি থাকে, তাই ব্যাপারটা দেখে আমি একটু অবাকই হয়ে গিয়েছিলাম। এই পথে সহজে কেউ একটা যায় না, তাহলে লোকটা এখানে বসে আছে কেন? আর লোকটাকে এভাবে ওখানে বসে থাকতে দেখে এগিয়ে গিয়ে যখনই বুঝতে পারলাম ব্যাপারটা খুন, তখনই তাড়াতাড়ি গিয়ে সবাইকে ডেকে আনলাম। আমার মনে হয়েছিল তখনও যদি চেষ্টা করি হয়তো ওনাকে বাঁচাতে পারবো। তা ব্যাপারটা দেখে তোমার খুন বলে মনে হলো কেন? আত্মহত্যা কিংবা দুর্ঘটনা তো হতে পারে। প্রথম দেখাতেই খুন ভাবার কারণ কি মশাই? দুর্ঘটনায় কেউ এভাবে মরে নাকি? আর যদি সেটাই হয়ে থাকে স্যার, তাহলে তো আশেপাশে কোনো অস্ত্র পাওয়া গেল না কেন? আমার মনে একটাই সন্দেহ জাগছিল,
এবার কিন্তু তার কথায় আমি অবাক হয়ে গেলাম। কথাগুলো সে খুব ভুল বলেনি। গোবিন্দবাবুর দিকে তাকাতেই গোবিন্দবাবু আমাকে বললেন, সত্যি ব্যোমকেশ, আশেপাশে কিন্তু কোনো অস্ত্র পাওয়া যায়নি। ও ঠিক কথাই বলছে। ব্যাপারটা কেমন যেন অদ্ভুত। আত্মহত্যা তো হতে পারে না এটা, আর দুর্ঘটনা তো এভাবে হয় না। যদি ওর মাথায় কোনো বাড়ির দেয়াল ভেঙে পড়তো তাহলে না হয় মানা যেত, কিন্তু ঠিক ঘাড়ের কাছে কিছু একটা ছুরি জাতীয় এসে পড়বে আর সেটা কর্পূরের মতো উধাও হয়ে যাবে, সেটা তো হয় না। এটা নিশ্চিন্তে খুন, কেউ একজন খুন করে পালিয়ে গেছে। আমাদেরকে তাকে খুঁজে বের করতে হবে। আমার কিন্তু সমরবাবুর বলা কথাগুলো মনে পড়ল। তার মানে ভদ্রলোক মিথ্যে বলেননি, ব্যাপারটা ঠিকই দেখেছেন। কিন্তু খুনটা করলো কে? তাহলে কি সমরবাবু যখন আগে এখানে এসেছিলেন তখন? আশেপাশের আরো কয়েকজনের সাথে কথা বলা হলো। অবশ্য কেউই নিজে থেকে কথা বলার জন্য এগিয়ে আসতে চাইছিল না। খামোখা পুলিশি জেরায় কেই বা জড়াতে চায়। তবে প্রথম যে লোকটি মৃতদেহ দেখেছিলেন তারপরেই সবাই দেখেছে। তবে সমরবাবুর দেখা সে 3টে লোককে তার মধ্যে পাওয়া গেল না। হয় আমরা চিনতে পারিনি, আর না হয় লোকগুলো এদিকে না দেখেই সামনের দিকে চলে গিয়েছে। সমরবাবু তো গলির শেষ প্রান্তে গিয়ে ওদেরকে অপর প্রান্তে দেখতে পেয়েছিলেন। তখন অনেক কিছুই ঘুরতে লাগলো মাথার মধ্যে। গোবিন্দবাবুকে বললাম মৃতদেহ পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দিতে। রিপোর্ট এলে আমায় জানাতে বললাম। যদিও নিশ্চিত যে খুন হয়েছে, ওই ঘাড়ের কাছে আঘাতের জন্যই খুনটা হয়েছে, তবুও একবার সেটাকে বৈজ্ঞানিকভাবে নিশ্চিত করা দরকার। গোবিন্দবাবু বললেন, এমনিতে কি আর কেস কম আছে যে হঠাৎ করে এমন একটা কেস এসে পড়ল? দেখ, রবিবারের সকালে পুরো মেজাজটাই বিগড়ে গেল। এখন লোকটাকে খুঁজে বার করো, তারপরে লোকটাকে খুন করলো কে সেটা খুঁজে বার করো। আর কিছু না করতে পারলেই তো সব দোষ এসে পড়বে পুলিশের ওপর। কি করি বলো তো, সব দিকেই হয়েছে জ্বালা। দেখুন, লোকটার ব্যাপারে একটু খোঁজ খবর নিতে হবে। লোকটার নাম কিংবা ঠিকানা যা কিছু একটা খুঁজে বার করতে হবে, বুঝলেন? আর তারপর আমি দেখছি। ততক্ষণে আমিও আমার মতো কাজটা শুরু করি। কিছু নতুন তথ্য পেলে আপনিও আমায় জানাবেন, আর আমি যদি কিছু পাই সেটাও জানাবো। এরপরে ওখানে দাঁড়িয়ে থাকার কোনো মানে হয় না। অগত্যা আমি বাড়ি ফিরে এলাম। আর বাড়ি ফিরে আসতে আবার মনে পড়ল সমরবাবুর কথা। তিনি দুজনকে দেখেছিলেন, তাহলে দ্বিতীয় জন নিশ্চয়ই ও সময় আক্রমণ করতে আসেনি। তার মানে কি যিনি মারা গিয়েছেন তার কোনো বন্ধু কিংবা কাছের কেউ এই কাজটা করেছে? সবকিছু মিলেমিশে মাথায় একটা জট পাকাতে লাগলো। দেখতে দেখতে 3টে দিন কেটে গেল। গোবিন্দবাবু লোকটার ব্যাপারে কোনো খবর দিতে পারলেন না। আমিও সেরকম কিছুই করতে পারলাম না। কেসটা পুরোই ঘেঁটে আছে। তবে এর মধ্যে একদিন সমরবাবুর সঙ্গে দেখা হলো। বেশ দূর থেকেই তাকে দুবার ডাকলাম, সমরবাবু, ও সমরবাবু, শুনছেন? তিনি কিন্তু শুনতে পেলেন না। তারপর খানিকটা এগিয়ে যেতেই হঠাৎ পায়ের শব্দ শুনেই বোধহয় তিনি পিছনের দিকে তাকিয়ে দেখলেন। আমাকে দেখে সামান্য চমকে গিয়ে তারপর হেসে উঠলেন আর বললেন, আরে, এই দেখুন, আপনার সঙ্গে দেখা হয়ে গেল যে। আচ্ছা, ওই ব্যাপারটার কিছু হলো নাকি? মানে জানতে পারলেন খুনি কে? মানে ওই যে লোকটার মৃত্যুর ব্যাপারে। না সমরবাবু, কোনো খবর তো পাওয়া যায়নি। ভদ্রলোকের ব্যাপারে এখনো জানতেই পারলাম না কিছু। কেস এগোতে গেলে তো সামান্য তথ্য দরকার, সেটাই আমাদের কাছে নেই। আচ্ছা, আপনি যে সেদিন লোকটাকে ওই ভদ্রলোকের সঙ্গে দেখেছিলেন, তার মুখ দেখতে পাননি, তাই না? না ব্যোমকেশবাবু, দেখতে পাইনি। আর কি করা যায় বলুন তো? যদি দেখতে পেতাম তাহলে হয়তো খুনিকেও দেখতে পেতাম। এমন একটা ব্যাপার ঘটে গেল ব্যোমকেশবাবু, অথচ সামান্যর জন্য আমি। ভদ্রলোকের মুখ দেখে বেশ হতাশ বলেই মনে হলো। ওনার ভাবভঙ্গি কিছুটা রহস্যময়। অবশ্য এ ব্যাপার সত্যি যে ক্ষণিকের দেখার সুযোগটা সামান্যের জন্য হারিয়েছেন তিনি। আর বেশি কথা হলো না। তিনি বাড়ির দিকে চলে গেলেন, কিন্তু সে চলে যাওয়ার আগে তার ঠিকানাটা আগে জেনে নিলাম, কারণ এই জিনিস পরে কাজে লাগলেও লাগতে পারে। পরদিন সকালে গোবিন্দবাবু টেলিফোন করে জানালেন যে লোকটি মারা গিয়েছে, তার ব্যাপারে খোঁজ পাওয়া গিয়েছে। মিত্তিরদের বাজার এলাকায় কেউ তাকে না চিনলেও মদন ঘোষের বাড়ির কাছে যে হাই স্কুল রয়েছে তার পেছনে একটা মেস বাড়ি আছে,
সেই মেস বাড়িতে বেশ অনেকেই ভাড়া নিয়ে থাকে, আর এই লোকটি নাকি সেখানেই থাকত। লোকটির একটাই ব্যবসা, যেটা আমি প্রথমে সন্দেহ করেছিলাম। বিপদগ্রস্ত মানুষের চড়া সুদে টাকা ধার দিয়ে থাকেন, তারপর সেই টাকা তাদের কাছ থেকে আবার আদায় করেন। ওই যে কাউলিওয়ালা বলেছিলাম, কথাটা ঠিকই বলেছিলাম, তিনি ওই রকমই। তবে তার সুদের পরিমাণ নাকি একটু বেশি চড়া। মানুষ বিপদে পড়লে তখন এইসব আর দেখে না, প্রয়োজনে তার কাছ থেকে টাকা নেয়। শুধু তাই নয়, তার কাছে অনেক কিছু বন্ধক রেখেও অনেকে টাকা নেয়। কারো বন্ধক রাখার মতো কিছু না থাকলে তখন ভদ্রলোক মুখ চেনা কিংবা কারোর পরিচিত হলে তখনও তিনি টাকা দিয়ে থাকেন। মানুষ হিসেবে ওনাকে খুব খারাপ বলা যায় না, তবে এসব ব্যাপার এখন আইনের আওতায় চলে গিয়েছে, তাই ভদ্রলোকের কারবারটা হয় পুরোপুরি চুপি সারে, চট করে যাতে কেউ দেখতে না পায় কিংবা জানতে না পারে, কারণ জিনিসটা শেষমেশ বেআইনি। মেস বাড়িতে পুলিশ গিয়ে বেশ জিজ্ঞাসাবাদ করার পরে এই খবরটা বার করে আনতে পারে যে ভদ্রলোক খুন হয়েছেন, তার নাম বিপিন বিহারী। তবে ভদ্রলোকের বাড়ি এখানে নয়। ভদ্রলোক বোধহয় হিন্দুস্থানি, উত্তরপ্রদেশ কিংবা বিহারের দিকের লোক। সে এখানে এসে মেস ভাড়া নিয়েছিল আর সেখানেই সে থাকত। আর বাড়িতেও লোকজন আছে বলে শোনা যায়। মাঝে মাঝে চিঠিপত্র আসতো তার কাছে, আর তিনিও চিঠি লিখতেন। নিজের বাড়ির ম্যানেজারের কাছ থেকে গোবিন্দবাবুর এই সমস্ত কথা জানতে পারা গিয়েছে। আগেই বলেছিলাম, কাজের দিক থেকে গোবিন্দবাবু বেশ করিতকর্মা লোক, তাই খুব একটা সমস্যা হয়নি। কিন্তু আসল কথাটা কিন্তু তখনও অজানা থেকে গেল। খুনটা করলো কে, আর মোটিভটাই বা কি? ভদ্রলোকের যে অনেক টাকা পয়সা বাজারে অনেকের কাছে থাকবে, সেই ব্যাপারটা স্বাভাবিক, কিন্তু গোটা কেসটা যেন ওই একটা জায়গাতে এসে থেমে যাচ্ছিল। সন্দেহ করার মতো লোক খুব একটা পাচ্ছিলাম না, আর যাকে তাকে ধরে তো আর জিজ্ঞাসা করা যায় না, তাই না? একদিন গোবিন্দবাবুর সঙ্গে মেস বাড়িতে গিয়ে পড়লাম। ভদ্রলোক যে ঘরে থাকতেন তার পাশের ঘরে আর এক ভদ্রলোক রয়েছেন, যার নাম মলয় দাস। তার সাথে আমি কথা বলার অনুরোধ করে বসলাম। তিনি একটু ইতস্তত করে বললেন, ব্যোমকেশবাবু, একটা কথা আমার মনে হচ্ছে, তাই বলছি। আসলে আপনার কোনো কাজে নাও লাগতে পারে কথাটা। এই যেদিন ওই বিপিনবাবু খুন হলেন, মানে আমরা তো জানতে পেরেছিলাম সন্ধ্যের দিকে। সেদিন সকালে সে কারো সঙ্গে দেখা করতে গিয়েছিল। আসলে বেরোবার সময় তার সাথে আমার প্রায় কথা হতো। আমার আজ মাস দুয়েক কাজ নেই, বেশ কিছু টাকা আমি বিপিনের কাছ থেকে ধার নিয়েছিলাম। তবে সত্যি বলছি, ধারে টাকা কিংবা সুদ কোনো কিছুর জন্যই সে আমায় কখনোই তাগাদা দেয়নি। সে আমায় খুব পছন্দ করত, বলেছিল আগে চাকরি পাই, তারপর না হয় ভাবা যাবে। তা বেরোবার সময় রোজই তার সঙ্গে আমার একটু একটু কথা হতো। সে বলেছিল তার কারোর কাছ থেকে টাকা আনতে যাওয়ার কথা রয়েছে। অনেকদিন ধরে সে নাকি টাকা দিচ্ছে না, আর বেশ কিছু টাকা তাকে দেবে। আর ওই মিত্তিরদের বাজারের কাছেই যাবে বলে বলছিল। এরপর আর কথা হয়নি। আচ্ছা, কার সাথে দেখা করতে যাবে বা ঠিক কোন জায়গায় দেখা করতে যাবে সেটা বলেছিল? মিত্তিরদের বাজারে আশেপাশে তো লোকজন খুব একটা থাকে না, যা আছে পুরনো দিনের বাড়ি। সেখানে কারুর বাড়ি নাকি? আমার সেটা মনে হয় না। আসলে বলেছিল মিত্তিরদের বাজারের ওখানে তার সাথে একজন দেখা করতে আসবে। লোকটা কোনো সরকারি অফিসে কাজ করে, এর বেশি কিছু আমি শুনিনি। তবে আমার মনে হয় কি, ওই টাকার জন্যই ওই লোকটা খুন করেছে বিপিনকে, আর তারপর ওখান থেকে পালিয়ে গেছে। বিপিনকে খুন করলে তো আর টাকা দিতে হবে না, টাকার হিসেব কারোর কাছে থাকবে না। বিপিনের টাকার হিসেব লেখা খাতাটা কোথায় তা কেউ জানে না। আচ্ছা, আপনার টাকার হিসেব শুনেছি থাকে, মানে তারা টাকা ধার দেন কিংবা বন্ধক রেখে কোনো টাকা দেন, তাদের কাছে সবকিছুর একটা হিসেব থাকে। এমন কোনো হিসেব? তিনি যেন কিছুক্ষণ ভাবলেন, তারপর বললেন, হ্যাঁ ব্যোমকেশবাবু, ঠিকই বলেছেন। এমন একটা হিসাবের খাতা তো বিপিনের থাকার কথা। ঘরের চাবি তো পুলিশের কাছে রয়েছে। আপনারা যদি একবার ভেতরে ঢুকে দেখেন তাহলে হয়তো কিছু পেতে পারেন। কিন্তু ওই যে বললাম, খাতাটা সে খুব গোপনে রাখত, সামনে আনতে চাইতো না। এক টানা এতক্ষণ বলে চুপ করল ব্যোমকেশ।
আর তখনই বৌঠান বলে উঠল, আচ্ছা, তোমরা ভেতরে ঢুকে খাতাটা নিশ্চয়ই পেয়েছিলে, নাকি খাতাটাও সেখান থেকে চুরি হয়ে গিয়েছিল? না, খাতাটা ওখানেই ছিল। খাতাটা থেকে বেশ কিছু নামও খুঁজে পেয়েছিলাম। শুধু তাই নয়, নামের সাথে কে কত টাকা নিয়েছে সে সমস্ত কিছু লেখা ছিল। তবে ঠিকানা কিন্তু লেখা ছিল না। ঠিকানা থাকলে অবশ্য আমাদের খানিকটা সুবিধে হতো লোকগুলোকে খুঁজে বার করতে, কিন্তু অনেক খোঁজ করেও ঠিকানা আমরা পাইনি। আচ্ছা, ওই নামের মধ্যে চেনা কোনো নাম ছিল? মানে তুমি চেনো বা পুলিশ জানে এমন? না, চেনা কোনো নাম প্রথমে তো খুঁজে পাইনি। তারপর মনে হলো এই নামগুলো যাদের, নিশ্চয়ই তাদের সাথে বিপিন মাঝে মাঝে দেখা করতে যেত বা তলব পড়লে দেখা করতে বাধ্য হতো। তাই বাজারের মধ্যে তাদের আশেপাশের কেউ না কেউ লোকটাকে দেখে থাকবে। এভাবেও তো খুঁজে বার করা যায়। আসলে বিপিন কাদের সাথে দেখা করতে যেত আর সেদিন সকালে সে কার সাথে দেখা করতে গিয়েছিল মিত্তিরদের বাজারে, সেটা জানাটা খুব দরকার ছিল, নাহলে তো খোঁজ পাওয়া যাবে না। আমার ভাবনা মতো বিপিনের দুটো ফটো নিয়ে আমরা পরদিন সকালে গেলাম মিত্তিরদের বাজারে। এদিক ওদিক বেশ কিছুক্ষণ দেখতে লাগলাম। মাছের বাজারে তার ছবি দেখাতে দেখাতে চলেছি, হঠাৎ করে একজন মাছওয়ালা বলে উঠল, আরে এই লোকটাই তো সেই লোকটা সেদিন যে মারা গিয়েছিল। হ্যাঁ স্যার, এই লোকটা সেদিন মারা গিয়েছিল, কিন্তু সকালে লোকটাকে আমি আমার কাছে দেখেছিলাম। দেখেছিলে? ঠিক বলছো? তা কখন দেখেছিলে বলো তো? সকালের দিকে আসলে একটা লোকের সঙ্গেই বোধহয় এসেছিল। আমি তো প্রথমে খবরটা জানতে পারিনি, পরে জানলাম একটা লোক মারা গেছে। তবে যে লোকটার সঙ্গে এসেছিল তাকে আমি চিনি। সে কিন্তু মাঝে মাঝেই আমার বাজারে আসে। আচ্ছা, তুমি এই লোকটার নাম জানো আর কোথায় থাকে সেটা জানো নাকি? এই তথ্যটা খুব দরকার। মাছওয়ালা তার নাম বলতে পারলো না, কিন্তু ঠিকানা সে দিল, কারণ একবার নাকি ওর বাড়িতে সে মাছ পৌঁছে দিতে গিয়েছিল। তবে ঠিকানাটা যেটা দিল সেটা আমার বাড়ির কাছাকাছি। বেশ অবাক হলাম, তাহলে কি এই লোকটাই এই কাজটা করেছে? কিন্তু সেটা নাও তো হতে পারে, সন্দেহ মাত্র। বাজার থেকে চলে আসবো এমন সময় হঠাৎ করে সমরবাবুর কথা মনে পড়ে গেল। আরে, সমরবাবু তো সেদিন সকালে মাছের বাজারে এসেছিলেন, তারপরে সবজির বাজারেও গিয়েছিলেন, আর তার সাথে সাথে অদ্ভুত একটা খটকা লাগলো। মাছওয়ালাকে জিজ্ঞাসা করে সকালে ঠিক কোন সময় তিনি লোকটাকে দেখেছিলেন সেটা জানতে চাইলাম। মাছওয়ালা লোকটার যা বর্ণনা দিয়েছিল তাতে তাকে কিন্তু চট করে খুঁজে পাওয়া সম্ভব নয়। অমন বর্ণনা আর 4-5টা মানুষের হতে পারে। আসলে মাছওয়ালাদের কাছে অনেক চেনা জানা লোক থাকে যারা প্রতিদিন তাদের কাছে আসে। তার মধ্যে ঠিক একজনকে বিশেষভাবে বর্ণনা করা খুব একটা সহজ কাজ নয়, সেটা আমি বুঝতে পেরেছিলাম। অপরাধী হাতের কাছে এসেও আবার দূরে চলে যাচ্ছে, কারণ আমাদের এলাকায় এমন অনেকেই থাকতে পারে যারা মাছের বাজারে যায়। তাদের মধ্যে থেকে কাউকে চেনা সহজ হবে না। কিন্তু ব্যোমকেশ, তুমি বলেছিলে এই কেসের সাথে পেনটার কোনো সম্পর্ক রয়েছে। কই, পেনের কোনো প্রসঙ্গই তো এলো না। আর তাছাড়া গোটা ব্যাপারটা তো এখনো কিছু বুঝতেই পারলাম না আমরা। ব্যোমকেশ হাসল, তারপর বলল, কেসটা হয়তো শেষ হতো না যদি হঠাৎ করে একটা কথা আমার মনে না পড়ে যেত। সমরবাবু যেদিন প্রথম আমাদের বাড়িতে এসেছিলেন সেদিন তিনি কি কি বলেছিলেন সেগুলো নিশ্চয়ই তোমাদের মনে আছে। বৌঠান এই জায়গাটা শোনেনি, তাই সে কিছুই বলতে পারল না। আমার যতটা মনে পড়ল আমি ততটাই গুছিয়ে বললাম ওকে। সমরবাবুর কথায় প্রথম দিনই আমার বেশ খানিকটা খটকা লেগেছিল, আর সেদিন সেই মাছওয়ালার কথা শুনে, তার সামান্য বর্ণনা শুনে আমার একটা সন্দেহ হয়েছিল সমরবাবুর দিকে। তাই আমি সমরবাবুর ব্যাপারে খোঁজ করতে তার ঠিকানায় পুলিশ লাগালাম। কিন্তু পুলিশ আমায় জানালো সমর বলে কোনো লোক ওই ঠিকানায় থাকে না, অথচ সমরবাবু নিজে আমায় ওই ঠিকানা দিয়েছেন। তাহলে কি উনি আমায় বিপথে চালিত করতে চাইছেন? যে চায়ের দোকানে তার সাথে দেখা হয়েছিল সেখানেই তার খোঁজ করতে লাগলাম। তার চেহারার বর্ণনা দিতেই চায়ের দোকানদার জানালো তার নাম সমরবাবু মোটেই নয়, তার নাম হলো মিহির রঞ্জন। আর তিনি এদিকে থাকেন না, এদিকে মাঝে মাঝে আসেন। তবে তিনি যে এক সরকারি অফিসে কেরানির কাজ করেন সে কথাটা ঠিক, তবে কোথায় কাজ করেন সে কথা কেউ বলতে পারল না।
আমি তখনই বুঝলাম কোনো একটা গন্ডগোল এখানেই আছে। সে কি, তার মানে প্রথম দিন ভদ্রলোক তোমায় মিথ্যে কথা বলেছেন? ভদ্রলোক প্রথম দিনই শুধু মিথ্যা কথা বলেননি, আমায় পরেও বিভ্রান্ত করার চেষ্টা করেছিলেন। কিন্তু তিনি যে কেন এই কাজটা করেছিলেন সেটা আমি প্রথমে বুঝতে পারিনি, যদিও পরে বুঝতে পেরেছিলাম। অবশ্য সেটা অনেকটাই পরে। ভদ্রলোকের ব্যাপারে খোঁজ নেওয়ার জন্য আশেপাশে অনেকের সাথে কথা বলি, এমনকি পুলিশকেও সেই কাজে লাগাই। প্রায় 7 দিনের মাথায় খবরটা আমার কাছে আসে। মিহির রঞ্জন নামে এক ভদ্রলোক কাছেই এক সরকারি অফিসে কেরানির কাজ করতেন বটে, কিন্তু প্রায় দিন 10 আগে তিনি সেখান থেকে কাজ ছেড়ে দিয়ে অন্যত্র চলে গিয়েছেন। কোথায় চলে গিয়েছেন, কেন গিয়েছেন, তার কোনো কিছুই জানা যায়নি। আমি তার বাড়িওয়ালার কাছ থেকে অনেক কিছুই জানতে পেরেছিলাম। যে লোকটি মারা গিয়েছে অর্থাৎ বিপিন বিহারী, সে মাঝে মাঝে তার বাড়িতে টাকার জন্য যেত। আসলে বছর 2 আগে মিহির রঞ্জনবাবু তার মেয়ের বিয়ের জন্য বেশ কিছু টাকা চড়া সুদে তার কাছ থেকে নিয়েছিলেন। সরকারি অফিসে কাজ করলেও বাড়ি ভাড়া এমনকি অন্যান্য খরচ মেটাতে গিয়ে হাতে তার কিছুই থাকতো না। তাছাড়া তার 3 মেয়ে, তার মধ্যে বড় মেয়ের বিয়েতে তিনি তার সমস্ত সঞ্চয় খরচ করেছিলেন। মেজ মেয়ের বিয়েতে তিনি ধার করেছিলেন। এখনও তার কাছে ছিল ছোট মেয়েটি। সমস্ত খবর জোগাড় করে গোবিন্দবাবুর সাথে দেখা করলাম। থানায় বসে গোবিন্দবাবু ফাইলের দিকে তাকিয়ে বললেন, তাহলে কি হবে ব্যোমকেশ? লোকটাকে কি ধরতে পারবো না? আফসোস হচ্ছে গো। নিশ্চয়ই ধরা যাবে, তবে বেশ খানিকটা সময় লাগবে। আমার মনে হয় মিহির রঞ্জন যখন নিশ্চিত হবে তার এই অপরাধের ব্যাপারটা কেউ ধরতে পারেনি, তখন সে আবার এখানে ফিরে আসবে। আর সেটাই হবে আমাদের মোক্ষম সুযোগ। না হলে তার স্ত্রীর বাপের বাড়ি কিংবা তার আত্মীয়দের ব্যাপারে একটু গোপনে খোঁজ খবর রাখলেই তাকে ধরা যাবে। তবে সবুর করতে হবে মোট কথা। পাখিকে ফাঁদে ফেলতে নির্দিষ্ট পরিকল্পনা দরকার। আমার মনে হয় তার বড় মেয়ে কিংবা মেজ মেয়ের বাড়িতেও খোঁজ খবর রাখা দরকার। উনি এই কিছুদিনের জন্য ওখানেও আশ্রয় নিতে পারেন। তবে কেউ যেন জানতে না পারে পুলিশ মিহির রঞ্জনের ব্যাপারে খোঁজ করছে। খুব গোপন ভাবে আপনাকে কাজ করতে হবে গোবিন্দবাবু। ধরা পড়েছিল সেই ভদ্রলোক? ধরা পড়েছিল, তবে বেশ খানিকটা সময় লেগে গিয়েছিল তাকে জালে জড়াতে। মাসখানেক পরে তিনি আবার শহরে ফিরে এসেছিলেন। পুলিশ তার সমস্ত তল্লাশি গোপনে চালাচ্ছিল, তাই শহরে যে তার জন্য একটা পুলিশের দল অপেক্ষা করছে সেটা মিহির রঞ্জনবাবু কিছুতেই বুঝতে পারেননি। এবং আত্ম অহংকার কিনা জানি না, তিনি এরকম কিছু যে হতে পারে সেটাই প্রত্যাশা করেননি। বাড়িতে তিনি যেদিন ফিরলেন সেদিনই তার বাড়ির লোক আমাদের জানিয়ে দিল তিনি ফিরেছেন। সেদিন রাতেই তাকে গ্রেফতার করা হলো। ভদ্রলোক বোধহয় বুঝতেই পারেননি যে তার জন্য আমরা অপেক্ষা করছি ওই দিনেই ওই বাড়িতেই। পরদিন সকালে পুলিশি হেফাজতে আমি ভদ্রলোকের মুখোমুখি হয়েছিলাম। তবে তিনি মাথা তুলে আমার দিকে তাকাননি, মাথা নিচু করেই ছিলেন, লজ্জা ও নিজের প্রতি ঘৃণায়। মিহিররঞ্জনবাবু, গোটা ব্যাপারটা আপনি ভালোই পরিকল্পনা করেছিলেন, কিন্তু সামান্য ভুল হয়ে গেল, তাই না? আপনি বুঝতে পেরেছিলেন এই গোটা ব্যাপারে আপনার উপর সন্দেহ যাবেই, তাই আপনি প্রথমেই আমার কাছে এসে নিজেকে নিরপরাধ প্রমাণ করতে তো চাইলেনই, তার সাথে এমন একটা ব্যাপার খাড়া করতে চাইলেন যে আপনি জানেনই না কে খুন হয়েছে। আপনার মাস্টার স্ট্রোক। কিন্তু আপনি হয়তো ভাবতে পারেননি আমরা বিপিন বাবুর বাড়ি খুঁজে পাব, এমনকি ওখানে গিয়ে তার হিসেবের খাতা খুঁজে থেকে আপনার খবর পাব। আর আপনি আরো নিশ্চিন্ত ছিলেন, কারণ আপনি আমায় যে পরিচয় দিয়েছেন তা তো ভুয়ো। আপনি প্রতিবার আমায় সমরবাবু বলে পরিচয় দিয়ে আমায় বিভ্রান্ত করেছিলেন, যাতে আপনার আসল নাম আমি জানতে না পারি। কারণ যদি আপনার আসল নাম আমি জানতাম, তাহলে বিপিন বাবুর খাতায় আপনার মিহির রঞ্জন নামটা দেখেই আপনাকে ধরে ফেলতে পারতাম। তাহলে আমায় এত কাঠখড় পোড়াতে হতো না। কিন্তু আপনার একটা ছোট্ট ভুল হয়ে গিয়েছিল মশাই। আপনি বলেছিলেন আপনি মাছের বাজার থেকে বেরিয়ে সোজা চলে গিয়েছিলেন সবজির বাজারে, তারপর সেখান থেকে ফেরার সময় ব্যাপারটা দেখতে পেয়েছিলেন। কিন্তু মাছের বাজার থেকে সবজির বাজারে যাওয়ার মাঝে অনেক বড় একটা সময়, কিন্তু আপনি ওই মাঝামাঝিতেই ছিলেন। তার কারণ মাছের বাজারে আপনি যার কাছ থেকে মাছ নিতেন তার সাথে আমি কথা বলে আপনার বেশ খানিকটা ধারণা তাকে দেওয়ায় সে আপনাকে চিনতে পারে।
তবে সে আপনার নাম জানতো না, সে আপনার ঠিকানা দিয়েছিল। সেটাই আপনার এখানকার আসল ঠিকানা। আপনি প্রতি রবিবার তার কাছে মাছ নিতে যেতেন এবং আপনার চেনা সবজিওয়ালাটি আপনাকে শনাক্ত করতে পারে। কিন্তু ওই দুজনের কাছে যাওয়ার মাঝে সময়টা ছিল অনেকটাই বড়। যাই হোক, এবার আমি আসল কথাটা বলি। মিহির রঞ্জন বাবু একদম চুপ করে রইলেন। গোবিন্দবাবু একবার তার দিকে তাকিয়ে তারপর আমার দিকে তাকিয়ে বলল, কিন্তু খুনের কারণ কি ওই টাকা নাকি আরো কিছু আছে? আমার মনে হয় পুরোপুরি টাকা নয়। আসলে টাকা হয়তো মিহির রঞ্জন বাবু কোনো না কোনো একদিন ফিরিয়ে দিতেনি, তার কারণ মিহির বাবু একজন সরকারি চাকুরে। তাছাড়া তার ব্যাপারে আমি যতটা খোঁজ নিয়েছি তাতে তার সম্পর্কে খুব একটা খারাপ কোনো কথা আমি শুনতে পাইনি। বোধহয় এই বিপিন বিহারী টাকার জন্য বারবার তার পিছু পিছু ঘোরা এবং সবার সামনে তাকে অপমান করার ব্যাপারটা তার খারাপ লেগেছিল। অমনটা ঘটেছিল বারংবার। এমনকি সেদিন কথা বলার জন্য ডাকার পরেও সে মাছের বাজারের কাছে বেশ কয়েকবার বোধহয় টাকার কথা বলে মিহিরবাবুকে একটু বেশি বিব্রত করে ফেলেছিল। সেখান থেকে জন্ম নেয় ক্রোধ, আর ক্রোধ থেকে মৃত্যু। মনে আছে গোবিন্দবাবু, আপনাকে বলেছিলাম কাবুলিওয়ালার কথা? কাবুলিওয়ালারা আসলে নিজের টাকা ঠিক বার করে নিতে জানে। তারা টাকা দিত, তার সাথে সারাদিন ছায়ার মতো লেগে থেকে তাকে বিরক্ত করে করে নিজের টাকা বার করত। আমার মনে হয় মিহিরবাবুর কাছে হয়তো সত্যি দেওয়ার মতো টাকা ছিল না। এতক্ষণ চুপ করে থাকলেও মিহিরবাবু এবার মুখ তুললেন, তারপর চিৎকার করে বললেন, না, ছিল না, ছিল না ব্যোমকেশ বাবু। বিশ্বাস করুন, বিশ্বাস করুন, আমার কাছে যদি টাকা থাকতো তাহলে আমি নিশ্চয়ই দিয়ে দিতাম, নিশ্চয়। কেন শুধু শুধু এভাবে প্রতিদিনও আমার বাড়িতে গিয়ে আমার স্ত্রীকে, এমনকি এমনকি আমার মেয়েকে পর্যন্ত অপমান করতো, এমনকি আমার আমার ছোট মেয়ের সাথে সে নোংরামি করার চেষ্টা করেছিল। বাড়িওয়ালা বাড়ি ভাড়া দেবে না বলে দিয়েছিল। আমার কাছে আর করার মতো কিছু ছিল না। আমি তাকে বুঝিয়ে বলতে চেয়েছিলাম সমস্তটা, কিন্তু কিন্তু সে আমার কোনো কথাই শোনেনি। তাই তাই সেদিন তাকে টাকা দেব বলেই ওখানে ডেকেছিলাম। আর তারপর মৃতদেহ দেখে কিন্তু আমার একটা সন্দেহ হয়েছিল। আসলে মৃত্যুটা ওখানে হলেও মৃতদেহ ওভাবে বসিয়ে দিয়ে এসেছিলেন মিহির রঞ্জন বাবু নিজেই। তিনি নিজেও খেয়াল করেননি তিনি খুন করেছিলেন যেটা দিয়ে, সেটা তিনি তাড়াহুড়োতে আবার তার পকেটে করে নিয়ে চলে এসেছিলেন। কি তাই তো মিহিরবাবু? কথাটা শুনে মিহিরবাবু নিজের পকেটের দিকে তাকালো। তার পকেটে ঠিক আগের দিনের মতো সেই একটা টিপটপ পেন। আমি এগিয়ে গিয়ে পেনটা হাতে তুলে নিলাম। তারপর পেনটার মুখটা খুলতেই বেরিয়ে এলো একটা নিব। তবে সেটা নিব নয়, আসলে টিপ পেনের যে জায়গাটা দিয়ে নিবটা বাইরে ভেতরে করা যায় তার নিচের দিকে রয়েছে একটা ধারালো অংশ, যেটা ঘুরিয়ে নিচের দিক করা হয়েছে এখন। তবে সেটাকে উল্টো দিকে ঘোরালেই সেটা একটা অস্ত্রের মতো বাইরে বেরিয়ে আসবে। আর সেটা দেখেই বললাম, মেহেরবাবু, এটাই তো ছিল তাই না? এটাই তো মরণ অস্ত্র। আমি খেয়াল করে দেখেছিলাম এই পেনটা আপনার কাছে সব সময় থাকে। সেদিন যখন আপনি আমার বাড়িতে গিয়েছিলেন তখনও ছিল। পেনের এই অংশটার একদম শেষের দিকে সামান্য কিছু লেগেছিল প্রথমে। আমার মনে হয় পেনটা হয়তো লাল কালির, তাই না? তাই পেনের শেষের অংশ থেকে কোনোভাবে কালি লেগেছে আপনার জামায়। কিন্তু পরে বুঝতে পারলাম আসলে ওটা রক্ত। আপনি তাড়াহুড়োয় মাথা ঠিক রাখতে না পেরে পেনটা সঙ্গে করে নিয়ে গিয়েছিলেন। কিন্তু সত্যি বলছি, আপনি আমায় ঘোল খাইয়ে দিয়েছিলেন মশাই। যদি মাছওয়ালা আর সবজিওয়ালা আপনাকে প্রতি রবিবার দেখতে দেখতে অভ্যস্ত না হয়ে যেত তাহলে হয়তো এত সহজে আপনাকে খুঁজে বার করতে পারতাম না। আর ওই আপনার নামটা। কিন্তু এদিকে আপনি হঠাৎ করে নিরুদ্দেশ হয়ে গেলে সন্দেহ আপনার উপরেই পড়ত। তবুও আপনি প্রতি রবিবার একই মাছওয়ালা আর একই সবজিওয়ালার কাছ থেকে বাজার করে বড্ড বিপদে পড়ে গেলেন মশাই। তার মানে এই কলমটা একটা খুনির মার্ডার ওয়েপন, আর এটা তুমি ঘরে যত্ন করে রেখে দিয়েছো? একবার ভেবে দেখো, পেনটার পেছনের দিকটা চেপে বার করলে সেটা দিয়ে সুন্দরভাবে লেখা যায়, অথচ পেনের যে অংশটা দিয়ে সেটা বুক পকেটের সঙ্গে ঝোলানো থাকে সেই অংশটাকে অদ্ভুতভাবে উল্টো দিকে যদি ঘোরানো যায়
তাহলে বেরিয়ে আসবে অস্ত্র, আর সেই ধারালো অস্ত্র দিয়ে গলার কাছে একটা সঠিক জায়গাতে জোরে চাপ দিতে পারলেই কেল্লা ফতেহ। আর এই কলম অত্যন্ত অভিনব, কারণ এই ধরনের কলম এদিকে পাওয়া যায় না। আসলে এই কলমটাকে দেখলেই কেসটার কথা বারবার ভাবতে ইচ্ছে করে। সত্যি কি অনন্য মার্ডার ওয়েপন। আমি বন্ধ আলমারিটার দিকে আরও একবার তাকালাম। ব্যোমকেশ তখনও হাসছে। তার হাসির শব্দ ছাপিয়ে আমি যেন দেখতে পেলাম সেই লাল রঙের বাক্সটা, আর তার ভেতরে প্লাস্টিক দিয়ে মুড়িয়ে রাখা পেনটা। খনি পেন। তবে পেনটাকে যেন পেন মনে হলো না, মনে হলো একটা ধারালো অস্ত্রের মতোই পেনটা ঝকঝক করে উঠল এই ঘরের অল্প আলোতেও। সত্যি এমন কাজ ব্যোমকেশের পক্ষেই সম্ভব। বৌঠান থমথমে মুখ নিয়ে রান্নাঘরের দিকে চলে গিয়েছিল। ব্যোমকেশ বলল, তোমাকে প্রথমে জিজ্ঞাসা করেছিলাম না ওই সমরবাবু অর্থাৎ মিহির রঞ্জন বাবুর কথা শুনে তোমার কি মনে হয়েছিল? আমার কিন্তু সেদিনই মনে হয়েছিল ভদ্রলোক কিছু একটা ভুল বলছেন, আর না হলে মিথ্যে বলছেন বা গোপন করছেন, অর্থাৎ ব্যক্তি রহস্যময়। কারণ গোটা ব্যাপারটা এত সুন্দরভাবে গুছিয়ে তিনি বলেছিলেন, এমনটা সহজে বলা কারোর পক্ষে সম্ভব নয়। তিনি ঠান্ডা মাথার খুনি। তবে ওই যে বলে, খুনি খুনের কোনো চিহ্ন রেখেই যাবে, কারণ নির্ভুল হত্যা হয় না। আর এই কলমটায় ছিল সেই চিহ্ন। এই চিহ্ন স্বয়ং খুনি আমার বাড়ি বয়ে এনেছিল। যখন সে একটা মৃতদেহ দেখে ভয় পেয়েছে, তার পক্ষে সম্ভব নয় এত কিছু সুন্দরভাবে ব্যাখ্যা করা, অথচ তিনি সেটা করেছিলেন। আসলে কি জানো তো, মানুষকে ঠেকায় পড়লে কত রকম পরিস্থিতিতে মানিয়ে নিতে হয়। তবে কি জানো, এই কেসে আমি প্রথমে ব্যাপারটা ভালোভাবে বুঝতে পারিনি। এখন হলে হয়তো তাকে খুব সহজেই গ্রেফতার করে পুলিশের হাতে তুলে দিতাম। ব্যোমকেশ কথা শেষ করে উঠে দাঁড়ালো। সে স্নানে যাবে। আমিও আমার চেয়ার ছাড়লাম পাশের ঘরে যাওয়ার জন্য। ব্যাপারটা লিখে রাখতেই হবে। আমি মনে মনে ভাবি, অপরাধ আসলে মানুষের মনের এক অন্ধকার থেকে জন্ম নেয়, কিন্তু তার ছায়া ছড়িয়ে পড়ে সমাজের আলোয়। সব অপরাধী খারাপ নয়, অনেকে শুধু হারিয়ে যায় ভালো আর মন্দের মাঝের সূক্ষ্ম সীমারেখায়। কোনো কোনো অপরাধ বিচার নয়, বোঝাপড়ার দাবি রাখে। কারণ যে সমাজে সহানুভূতির অভাব, সেখানেই অপরাধ জন্ম নেয় ন্যায়ের ছদ্মবেশে। প্রতিটি অপরাধ এক একটি বিকৃত স্বপ্ন, যার ভেতরেও লুকিয়ে থাকে ন্যায়ের কোনো বিকল প্রতিচ্ছবি। কেউ অপরাধ করে ক্ষুধায়, কেউ অহংকারে, কেউ নিঃসঙ্গতায়। অপরাধী সবসময় খারাপ হতে চায় না। কখনো সে অপরাধ করে নিজেকে প্রমাণ করতে, কখনো বা নিজের যন্ত্রণাকে ভুলে থাকতে। তার চোখে থাকে শিশুর ভয়, কিন্তু সমাজ দেখে কেবল তার ক্রোধ। অপরাধ আসলে এক ধরনের নিঃশব্দ আত্মদহন, যেখানে যুক্তি ও অনুভূতি একে অপরের সঙ্গে লড়াই করে। ন্যায় ও অপরাধ দুটি মানুষের সৃষ্টি, কিন্তু বিবেক জানে এদের সীমারেখা কত সহজে ঝাপসা হয়ে যায়। প্রতিটি অপরাধ তাই এক একটি ব্যর্থ সংলাপ, মানুষের সঙ্গে সমাজের, কিংবা নিজের সঙ্গে নিজের। অনেক সময় অপরাধী সমাজের আয়না হয়ে ওঠে, যেখানে প্রতিফলিত হয় আমাদের অস্বীকার করা সত্যগুলো। ন্যায় যখন নিস্তব্ধ হয়ে যায়, তখন অপরাধ কথা বলে, আর তখনই বোঝা যায় অপরাধ মানে কেবল আইন ভাঙা নয়, বরং এক গভীর মানসিক আরতি, এক বিকৃত আত্মার প্রতিবাদ।